বিসমিল্লাহির রহমানির রহিম। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের চতুর্থ পর্বের ছাত্রছাত্রী যারা এই মুহূর্তে আমার সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, অভিনন্দন, ভালোবাসা। তো যাই হোক, আমি তোমাদের আজকে তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। যে অধ্যায়ের এজেন্ডা অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে নেপস এবং ট্রাস এর পরিমাপ, অর্থাৎ ট্রাসের এবং নেপসের পরিমাণ, অর্থাৎ নেপস এবং ট্রাস নিয়ে আমরা আলোচনা করব। কয়জন কি হয়েছে? 6 জন। পাঁচজন। আচ্ছা, তখন মনে হয় যে আমি 1 মিনিট ওয়েট করি, কারণ অনেকে আমাদের সাথে যুক্ত হবে, হয়তোবা তারা এখন পর্যন্ত যে কোনো কারণে যুক্ত হতে পারে নাই। সামান্য সময় একটু অপেক্ষা করি, তারপরে শুরু করি। 10 জনের উপরে হলে জানো। 11 জন। তো যাই হোক, মোটামুটি তোমাদের অনেকেই যুক্ত হয়েছে, তো আর সময় নষ্ট না করে আমরা আলোচনায় চলে যাই। তো যে বিষয়টা আমি বললাম আর একবার আমি রিপিট করি, তোমাদের টেক্সটাইল টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল 1 টিটিকিউসি 1 ক্লাস আমি এই মুহূর্তে নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যাই হোক, তোমাদের এই আমি যে আজকে পড়াবো সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে নেপস এবং ট্রাসের পরিমাণ। প্রথমে আছে ট্রাস এবং নেপসের পরিমাণ। তো ট্রাস সম্পর্কে প্রথমে এজেন্ডাটা লিখে নিই। আলোচ্য বিষয় হচ্ছে ট্রাস, নেপস। উল্টা করে দেখা যাচ্ছে মানে? হ্যাঁ, কি কি উল্টা দেখা যাচ্ছে মানে বলছে উল্টা করে দেখা যাচ্ছে, বুঝলাম না কি বোঝাতে উল্টা করে দেখা যাচ্ছে। উল্টা কেন? সোজাই তো দেখা যাচ্ছে। তোমরা কি ভালো মতো দেখতে পাচ্ছ? একটু কমেন্টসে লেখো তো, দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। নাকি সে ফোনটা ই করে ধরে আছে? থামো, তোমাদের দেখতে অথবা লেখা দেখতে এবং কথা শুনতে সমস্যা হলে একটু কমেন্টসে লেখো। কথা লেখো যে তোমাদের সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। স্নিগ্ধা পাল, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা বোঝার চেষ্টা করো। অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় আজকে, ট্রাস এবং নেপসের পরিমাণ। তো তার আগে আমরা প্রথমে জানার দরকার যে ট্রাস্ট জিনিসটা কি। তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো এবং বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। আর একটা বিষয়, আমি যেভাবে বলবো ওইভাবেই তোমরা পরীক্ষার হলে লেখার চেষ্টা করবে, তাহলে আশা করি ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, আর একবারে হুবহু লেখার মধ্যে কোনো ক্রেডিট নাই। একটু নিজের মতো করে একটু ক্রিয়েটিভিটি দিয়ে জিনিসটা ঠিক বেটার। যে টাস্ট বলতে আমরা কি বোঝাই সেটা নিয়ে বলি। টাস্ট জিনিসটা হচ্ছে কটনের মধ্যে, কটন ছাড়া, কটন মূল উপাদান যে কটন, কটন ছাড়া ভাঙ্গা বীজ, তারপরে হচ্ছে এইভাবে ধরবো নাকি? ধরো তো, বলছে উল্টা করে মানে এভাবে ধরো। হ্যাঁ, ধরো, এইভাবে ধরে দেখি। ধরো। ঠিক আছে। তো যেটা বলছিলাম, কটনের মধ্যে, কটনের যে মূল উপাদান, কটন ছাড়া অন্যান্য যে উপদ্রব্য থাকে বা যুক্ত থাকে, যেমন কি কি, ভাঙ্গা বীজ, গাছের ডাল, মরা পাতা, তারপর ধুলোবালি ইত্যাদি যে অপদ্রব্য কটনের মধ্যে থাকে, সেগুলোই হচ্ছে তোমার টাস্ট। আমি আরেকবার রিভিউ করছি। টাস্ট হচ্ছে কটনের মধ্যে,
কটন ছাড়া বা তুলার মধ্যে তুলা ছাড়া, বাংলা কথায় যেটা তুলার মধ্যে তুলা ছাড়া যে অন্যান্য অপদ্রব্য, যেমন ভাঙ্গা বীজ, গাছের ডাল, মরা পাতা, ধুলোবালি ইত্যাদি ইত্যাদি যে সকল অপদ্রব্য কটনের মধ্যে যুক্ত থাকে সেটাই হচ্ছে টাস্ট। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং মনে রাখতে পারবে আশা করি। আর একবার বলছি, কটনের মধ্যে কটন ছাড়া অন্য অন্য যে অপদ্রব্য, যেমন ভাঙ্গা বীজ, গাছের ডাল, মরা পাতা, ধুলোবালি ইত্যাদি যে অপদ্রব্য যুক্ত থাকে সেটাই হচ্ছে টাস্ট। তো এই টাস্ট হচ্ছে দুই রকমের। তো যাক, নেপস এবং টাস্ট এই অধ্যায়ের এজেন্ডা। যারা এই মুহূর্তে আমার সাথে যোগ দিলে তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, অষ্টম অধ্যায় আজকের আলোচ্য বিষয়, যেখানে রয়েছে নেপস এবং টাস্ট, টাস এবং নেপস, টাস এবং নেপসের পরিমাণ সম্পর্কে আলোচনা। তো আমি প্রথমে টাস্ট নিয়ে আলোচনা করছি। তো দেখো, এই টাস্ট নিয়ে আলোচনার প্রথমেই আমি বললাম টাস্টের সংজ্ঞা। আর টাস্টের সংজ্ঞা আমি কি বললাম, যে কটনের মধ্যে কটন ছাড়া অন্যান্য যে অপদ্রব্য, যেমন ভাঙ্গা বীজ, মরা পাতা, ডালপালা ও অন্যান্য যে অপদ্রব্য কটনের মধ্যে বিদ্যমান থাকে সেগুলো হচ্ছে টাস্ট। তো এই টাস্ট হচ্ছে দুই রকম, এক হচ্ছে ভিজিবল টাস্ট, তোমরা লিখে নাও ভিজিবল টাস্ট, আর একটা হচ্ছে ভিজিবল টাস্ট আর একটা হচ্ছে ইনভিজিবল টাস্ট। তো ভিজিবল টাস্টটা কি? ভিজিবল টাস্ট হচ্ছে যে টাস্টগুলো আমরা খালি চোখে দেখতে পারি, সেটা হচ্ছে ভিজিবল টাস্ট। আমি যে নামগুলো বললাম ইতিপূর্বে, যে ভাঙ্গা পাতা, মরা পাতা, তারপরে হচ্ছে ভাঙ্গা ডাল, তারপরে হচ্ছে ভাঙ্গা বীজ, তারপরে হচ্ছে ধুলাবালি, অন্যান্য যে অপদ্রব্য, এগুলো যে আমরা দৃশ্যমান, আমরা দেখতে পাচ্ছি কটনের ভিতরে, এই কারণে এগুলোকে বলা হয়। তারপরে বিভিন্ন রকম ফরেন ম্যাটেরিয়াল যুক্ত থাকে, এগুলো হচ্ছে তোমার কি ভিজিবল টাস্ট। আর ইনভিজিবল টাস্ট মানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, অণুবীক্ষণ যন্ত্রের নিচে নিলে আমরা এই ইয়েগুলো দৃশ্যমান হয় অপদ্রব্যগুলো, সেগুলো হচ্ছে ইনভিজিবল টাস্ট। আমি আবার রিপিট করছি, যে সকল টাস্ট ভিজিবল মানে দৃশ্যমান, ভিজিবল দৃশ্যমান, যে টাস্কগুলো আমরা দেখতে পারি সেগুলো হচ্ছে ভিজিবল টাস্ক, আর যে টাস্কগুলো আমরা খালি চোখে দেখতে পারি না সেগুলো হচ্ছে ইনভিজিবল টাস্ক। ইনভিজিবল মানে হচ্ছে অদৃশ্য। আচ্ছা, উন্নত মানের সুতা তৈরি করতে হলে টাস্ট পরিমাপ অত্যাবশ্যক। উন্নত মানের সুতা তৈরি করতে হলে তোমার অবশ্যই টাস্ট পরিমাপ করতে হবে। কটন ফাইবার বা সুতায় টাস্টের পরিমাণ কম হলে সুতার গুণগত মান বেশি ভালো। যত টাস্ট কম তত সুতার গুণগত মান ভালো, যত টাস্ট বেশি সুতার গুণগত মান কম। আমি আবারও বলছি, কটনের মধ্যে যদি টাস্টের পরিমাণ বেশি থাকে তাহলে সুতার গুণগত মান ভালো হবে না, আর যদি টাস্টের মান কম থাকে সুতার গুণগত মান অবশ্যই ভালো হবে। কতজন আসছে? 12 জন। মাত্র 12 জন। এই 4th সেমিস্টার তোমাদের ছেলে মেয়ের একটু প্রবলেম বেশি। 6th সেমিস্টারের ছেলে মেয়ে খুব ভালো, সবচেয়ে ভালো, ওরা 30 জন 35 জন পর্যন্ত আমার ক্লাসে থাকে। 2nd সেমিস্টারের ক্লাসও 30 থাকে, কিন্তু তোমাদের মনে হয় ক্লাস করার কোনো ইচ্ছা আগ্রহ নাই। যদি না থাকে তাহলে আর ক্লাস নিব না, সময় এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নেব, তোমরা ক্লাস করবে না, এটা ঠিক না। আচ্ছা, যাই হোক, তো যেটা বললাম, ফাইবারের গ্রেডিং পদ্ধতি তার মধ্যে টাস্টের পরিমাপের উপরে নির্ভর করে। ফাইবারের যে গ্রেডিং পদ্ধতি, এটা টাস্ট পরিমাপের উপরে নির্ভর করে। আচ্ছা, কটন বললাম, কটনের মধ্যে 1 থেকে 15% পর্যন্ত টাস্ট থাকে। 1 থেকে 15% পর্যন্ত কটনের মধ্যে টাস্ট থাকে। কটনের মধ্যে কি থাকে? 1 থেকে 15% পর্যন্ত টাস্ট বিদ্যমান থাকে। আচ্ছা, এইবার এই টাস্ট পরিমাপের উপরে, পরিমাণের উপরে
বিভিন্ন দেশ বিভিন্নভাবে গ্রেডিং করে। যেমন ভারতীয় তোলার টাস্টের উপরে ভিত্তি করে একটা গ্রেডিং আছে, মিশরীয় তোলার একটা গ্রেডিং আছে, আমেরিকান তোলার একটা গ্রেডিং আছে। তো তোমাদের এই বইয়ে আমেরিকান তোলার গ্রেডিং সম্পর্কে বলা হয়েছে। আমি আবারও বলছি, কি পরিমাণ টাস্ট তুলার মধ্যে বিদ্যমান এর উপরে ভিত্তি করে সুতার ফাইবারের গ্রেডিং আছে। যেমন ইন্ডিয়ানদের একরকম গ্রেডিং আছে, মিশরীয়দের একরকম গ্রেডিং আছে এবং আমেরিকাদের একরকম গ্রেডিং পদ্ধতি আছে। তো আমি তোমাদের আজকে আমেরিকান গ্রেডিং পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। আচ্ছা, আমেরিকান গ্রেডিং পদ্ধতির মধ্যে তোমরা আমার সাথে লিখে নাও যে এখানে লেখো নাম, এখানে লেখো টাসের পরিমাণ। কত পার্সেন্ট টাস্ট হলে ওই তোলাটার নাম কি? এটা হচ্ছে তোমার এই টাস্ট কন্টেন্ট এবং ফাইবার গ্রেডিং। এক পাশে লেখো গ্রেডিং আর এক পাশে লেখো টাস্টের পরিমাণ। আচ্ছা, প্রথমে মিডলিং ফেয়ার। সবচেয়ে যে ভালো মানের তোলাটা সেটা হচ্ছে আমেরিকান ভাষায় মিডলিং ফেয়ার, যেটাতে নাকি 1% টাস্ট থাকবে। মাত্র 1% টাস্ট যুক্ত তোলাকে আমেরিকান পদ্ধতিতে বলা হয় মিডলিং ফেয়ার। কথাটা বুঝতে পারছো? যে 1% টাস্ট যদি কোনো তোলায় থাকে তাকে বলা হয় মিডলিং ফেয়ার। আচ্ছা, তারপর স্টিক গুড মিডলিং। যদি 1.2% টাস্ট থাকে, 1.3 বা 2, কোনো বইয়ে 3ও থাকতে পারে, 2ও থাকতে, যাই হোক, 1.8% যদি টাস্ট বিদ্যমান থাকে তাকে বলে গুড মিডলিং। তারপরে হচ্ছে তোমার স্টিক মিডলিং হচ্ছে 2.4। স্টিক মিডলিং হচ্ছে 2.4। 2.4% যদি 2.4% যদি স্টিক মিডলিং কত হবে? 2.4% যদি টাস্ট বিদ্যমান থাকে সেই তোলাটাকে বলা হয় স্টিক্স মিডলিং। আর মিডলিং হচ্ছে 3.1। 3.1% যদি টাস্ট থাকে সেটাকে বলা হচ্ছে মিডলিং ফেয়ার। কতজন আসছে? 13 জন। আচ্ছা, স্টিক, তারপর স্টিক লো মিডলিং। স্টিক লো মিডলিং এ হচ্ছে 4.2। তারপর হচ্ছে লো মিডলিং, এটাতে বিদ্যমান থাকবে হচ্ছে 5.5% টাস্ট। তারপরে হচ্ছে স্টিক গুড অর্ডিনারি, এটাতে বিদ্যমান থাকবে হচ্ছে 7.4%। এবং লাস্টে থাকবে হচ্ছে গুড অর্ডিনারি 9.8। লাস্ট গুড অর্ডিনারি 9.8%। এভাবে কোনটাতে কত পার্সেন্ট টাস্ট এটার উপরে নির্ভর করে পদ্ধতির নাম দেওয়া হয়েছে, সুতার বা তুলার নাম দেওয়া হয়। গুড মিডলিং সবচেয়ে ভালো, যেটা 1% টাস্ট থাকবে। স্টিক গুড মিডলিং 1.2% টাস্ট বিদ্যমান থাকবে। গুড মিডলিং 1.8, স্টিক মিডলিং 2.4, মিডলিং 3.1, স্টিক লো মিডলিং 4.2, লো মিডলিং 5.5, স্টিক গুড অর্ডিনারি 7.4 এবং গুড অর্ডিনারি 9.8। এটা হচ্ছে আমেরিকান অফলাইন পদ্ধতিতে বা আমেরিকান পদ্ধতিতে কি টাস্ট কন্টেন্ট এবং ফাইবার গ্রেডিং, আমেরিকান পদ্ধতি। ওকে, তারপরে আমরা স্টেপে চলে যাই।
আমার 4th সেমিস্টারের ছাত্রদের আগ্রহ অনেক কম লেখাপড়ার প্রতি। আচ্ছা যাই হোক, তারপরে আমরা চলে যাচ্ছি টাস্ট পরিমাপের প্রয়োজনীয়তাটা কি। টাস্ট কেন পরিমাপ করব? তো দেখো, টাস্ট পরিমাপ জানা থাকলে সুতা কোন গ্রেডিংয়ে পড়বে সে বিষয়ে আমাদের সুস্পষ্ট একটা ধারণা থাকে। সুতাটা কোন গ্রেডিংয়ে পড়বে সেটা আমাদের একটা সুস্পষ্ট আমরা একটা ধারণা পাই এই গ্রেডিং যদি আমাদের জানা থাকে। কটনের টাস্টের পরিমাণ জানা থাকলে উক্ত কটন দ্বারা কি মানে সুতা তৈরি করা যাবে এটা জানা থাকে। যেমন তোমরা জানো, হয়তোবা তোমরা শুনেছো বিভিন্ন সুতার নাম, যেমন কার্ডেডিয়ান, কার্ডেডিয়ান, কার্ডেডিয়ান সম্পর্কে তোমরা নাম শিখেছো, শুনেছো। কমডিয়ান, কমডিয়ানের নাম শুনেছো, এবং নাম শুনেছো হচ্ছে রোটোর স্পিনিং ইয়ার্ন বা রোটোরিয়ান। তোমরা জানো যে কার্ডেডিয়ানটা হচ্ছে মধ্যম মানের সুতা, মধ্যম মান। কমডিয়ান হচ্ছে উচ্চ মান, আর রোটোর হচ্ছে নিম্নমান। এখন তুমি যদি গ্রেডিং না জানো সেক্ষেত্রে কি করতে পারো, এই কমডিয়ান সুতার উচ্চমানের ফাইবার ব্যবহার না করে দেখা যাচ্ছে যে নিম্নমানের সুতা ব্যবহার করে ফেলেছো। আবার রোটোরিয়ানে নিম্নমানের সুতা ব্যবহার না করে উচ্চমানের সুতা ব্যবহার করে ফেলেছো, হতে পারে, খুব স্বাভাবিক। তোমার গায়ের লটে বেলে লেখা নাই যেটা কি মানে সুতা, এটা টাস্ট পার্সেন্ট কত। তুমি অনুমানে আন্দাজে কি করলে, দেখা যাচ্ছে যে কম্বোডিয়ান সুতা তৈরি করবে, একদম বাজে সুতা তুলা ফেলাই দিচ্ছে হচ্ছে ব্লোরুমে। তাহলে যদি তোমার ভালো মানের তুলা না হয় সেক্ষেত্রে তো তুমি কম্বোডিয়ান তৈরি করতে পারবে না। আবার রোটোরিয়ান তৈরি করবে কমা সুতা, সেক্ষেত্রে তুমি যে কমডিয়ানের যে তুলা সেই তুলা তুমি ব্যবহার করছো, তাহলে এটা একটা প্রবলেম। যার কারণে আগের থেকে যদি তোমার নির্ধারণ থাকে যে এই তুলায় এত পার্সেন্ট টাস্ট আছে, তাহলে তুমি ইজিলি ধরে ব্যবহার করবে কোনটা তুমি কম্বোডিয়ানের জন্য ব্যবহার করবে, কোনটা তুমি কানাডিয়ানের জন্য ব্যবহার করবে, কোনটা তুমি রোটরের জন্য ব্যবহার করবে। এই জন্য আমার টাস্ট পরিমাপটার গুরুত্ব অপরিসীম। কি মানের সুতা, এই তুলাটা আমি কি মানের সুতা ব্যবহার করব। এই সুতাটা, এই তুলাটা আমি কি মানের সুতা ব্যবহার করব এটা আমার জানাটা খুব জরুরি। সেটা আমি কি কানাডিয়ানের জন্য নাকি কম্বোডিয়ানের জন্য নাকি রোটোরিয়ানের জন্য। যদি আমি রোটোরিয়ানের জন্য ব্যবহার করি তাহলে আমার অনেক নিম্নমানের আঁশ তুলা ব্যবহার করতে হবে, অনেক নিম্নমানের তুলা ব্যবহার করতে হবে। আবার যখন কম্বোডিয়ান তৈরি করব তখন খুব ভালো মানের তুলা আমার ব্যবহার করতে হবে, যাতে করে এরকম উল্টাপাল্টা ঝামেলা না হয়, যার কারণে আমার ফাইবার গ্রেডিংটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা বিষয়, এই টাস্টের পরিমাপের উপরে নির্ভর করে তোমরা ব্লোরুমের নাম শুনছো, ব্লোরুমে বিভিন্ন বিটিং পয়েন্ট ব্যবহার করা হয়। যেমন তোমরা হপার ফিডারের নাম শুনছো, অটোমেটিক বেল ওপেনারের নাম শুনছো, পার্কিউপাইন ওপেনারের নাম শুনছো। হ্যাঁ, এগুলো হচ্ছে বিভিন্ন ব্লোরুমের মেশিন। তো এই বিভিন্ন মেশিন ব্যবহারের একটা সিস্টেম আছে। যদি তোমার নিম্নমানের সুতা তোলা হয় সেক্ষেত্রে আমার বেশি মেশিন লাগে, বেশি বিটিং পয়েন্ট ক্লিনিং পয়েন্টের প্রয়োজন হয়। আর যদি ভালো মানের সুতা তোলা হয় সেক্ষেত্রে আমার কম বিটিং পয়েন্ট, কম মেশিন ব্যবহার করে আমার বাইপাস পদ্ধতি অবলম্বন করে আমার সুতা তৈরি করলে খরচ কম হয়। তো এই জিনিসটা যদি আমার জানা না থাকে যে কোন সুতায় কোন তুলায় কতটুকু আমার টাস্ট আছে, এটা যদি আমার জানা না থাকে সেক্ষেত্রে আমার কি প্রবলেমটা হতে পারে,
দেখা যাচ্ছে যে আমার 1% টাস্ট আছে, আমি কি করলাম সবগুলো বিটিং পয়েন্ট ক্লিনিং পয়েন্ট ব্যবহার করলাম এবং প্রত্যেকটা ব্লোরুমের মেশিন আমি ব্যবহার করলাম, তাহলে কি আমার একটা অর্থের অপচয় হলো, সময়ের অপচয় হলো। যদি আমার জানা থাকে যে না এটা খুব ভালো মানের গ্রেডিংয়ের তোলা, তাহলে আমি কম বিটিং পয়েন্ট ব্যবহার করব, যে আমার 1% আমার ওয়েস্টেজ আমার টাস্ট আছে, সে তোলার জন্য তো আমার এত বেশি বিটিং পয়েন্ট ক্লিনিং পয়েন্ট এত বেশি ব্লোরুমের মেশিন ব্যবহার করার দরকার নেই। এক্ষেত্রে আমি বাইপাস পদ্ধতি অবলম্বন করতে পারি, দু একটা মেশিন বাদ দিয়ে আমি চলে যেতে পারবো। আর যদি আমি দেখি আরেকটা বিষয় যে আমার জানা নাই, সেক্ষেত্রে তো আমি বেশি মেশিন ব্যবহার করবো, বেশি বিটিং পয়েন্ট ক্লিনিং পয়েন্ট ব্যবহার করবো, বেশি অপচয় হবে, হ্যাঁ তোলা বেশি অপচয় হয়ে যাবে, তারপরে বেশি অর্থের অপচয় হবে, বেশি সময় নষ্ট হবে। যার কারণে এসব কিছু থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের টাস্ক পরিমাপের প্রয়োজনীয়তাটা অপরিসীম। নিশ্চয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আচ্ছা, ব্লোরুমের ক্লিনিং দক্ষতা। এই যে টাস্ট আমার দূর হচ্ছে, এটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার অঙ্কও তোমরা করবে। হ্যাঁ, সেটা হচ্ছে ব্লোরুম ইফিসিয়েন্সি, ব্লোরুমের ক্লিনিং দক্ষতা। কাঁচা তোলায় টাসের পরিমাণ। কাঁচা তো আর ব্লোরুম থেকে উৎপন্ন ল্যাপে টাসের পরিমাণ ভাগ হচ্ছে কাঁচা তোলায় টাসের পরিমাণ ইন্টু 100। এটা দিয়ে আমার কত পার্সেন্ট টাস্ট আমার ব্লোরুমে দূর হলো এই ফর্মুলায় আমরা বের করতে পারি। মনে করো যে লেখা আছে কাঁচা তোলায় টাস্ট 4%, আর ল্যাপে টাস্ট 1%, তাহলে ক্লিনিং দক্ষতা সমান হওয়ার, তাহলে উইনো ক্লিনিং দক্ষতা সমান এই কাঁচা তোলায় 4, ল্যাপে হচ্ছে 1 ভাগ 4 ইন্টু 100, 3 ভাগ 4 ইন্টু 100 সমান সমান 75%। এই 75% এটা ক্লিনিং দক্ষতা, অর্থাৎ এত পার্সেন্ট আমার টাস্ট দূর হইল। তো যাই হোক, এটা তোমাদের একটা ফর্মুলা ছিল, আমি দেখাই দিলাম। তারপরে টপিকসে চলো। এই হলো টাস্ক সম্পর্কে আলোচনা। এখন আমরা চলে যাচ্ছি নেক্সটে। কতজন আছে? 7 জন। 7 জন। কয় মিনিট হয়েছে ক্লাস? 23 মিনিট। তো আমি আর 5 মিনিট ক্লাস নিব। এরপর থেকে যদি তোমাদের 20 জন বা 30 জন উপস্থিত থাকে, তোমরা আমাকে ইনশিওর করো, তখন আমি ক্লাস নেব। তা নাহলে আমি তোমাদেরকে বাদ দিয়ে আমি সেকেন্ড সেমিস্টার এবং 6th সেমিস্টারের সময় একটু বেশি দিব এখন থেকে, কারণ তোমাদের আগ্রহ কম, সুতরাং আমারও আগ্রহ নাই তোমাদের প্রতি। নেক্সট জিনিসটা কি, আমি আগেও বলেছিলাম, এই নেপসের জন্য মেন দায়ী হচ্ছে ইম্যাচিওর ফাইবার, অর্থাৎ অপরিপক্ক তুলা, ইম্যাচিওর কটন। আমি তোমাদেরকে একটা চিত্র এঁকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে একটা ফাইবার ইম্যাচিওর থাকে। এর যে লুমেনের পরিমাণটা অতিরিক্ত বেশি বড় থাকলে সে ফাইবারটা ইম্যাচিওর হয়ে যায়। তো এই ইম্যাচিওরের কারণেই মূলত নেপসের সৃষ্টি হয়। তো নেপস ফাইবারের একটি বিশেষ ত্রুটি
যা দূর করা না গেলে সুতা ও কাপড়ের উপর উপস্থিতি লক্ষ্য করা যায়, ফলে কাপড়ের গুণগত মান নষ্ট হয়। এই ত্রুটিটা যদি তুমি দূর করতে না পারো, সেক্ষেত্রে সুতা এবং কাপড়ের গুণগত মান নষ্ট হয়ে যায়। নেক্সটটা কেমন আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মনে করো একটা সুতা, এই সুতাতে এরকম গুটি 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 সৃষ্টি হয়, দানার সৃষ্টি হয়, ফাজের সৃষ্টি হয়। কিছু নির্দিষ্ট বা ইরেগুলার অথবা ইরেগুলার ডিস্টেন্সে এরকম দানা সৃষ্টি হয়, ফাইবারে জটলা সৃষ্টি হয়। সুতাতে সুতাতে কি হয়, এরকম জটলার সৃষ্টি হয়, এই যে দানা সৃষ্টি হয়, এগুলো হচ্ছে তোমার নেপস। তো এটা যদি তোমার সুতাতে যদি জটলা থাকে, আলটিমেটলি কাপড়েও চলে যাবে নেপসটা, এটাই স্বাভাবিক। আর এটা ডাইংয়ে আনইভেন হবে ডাইংটা। যেমন তোমার দেখো এই জায়গাটা কি হবে, রংটা এই জায়গায় যতটুকু রং প্রয়োজন হবে এটা তার বেশি প্রয়োজন হবে, আনইভেন হয়ে যাবে, রংটা অসমান হয়ে যাবে, ভেরিয়েশন হয়ে যাবে। কিছু কিছু ফাইবার একত্রিত হয়ে ক্ষুদ্র জট সৃষ্টি করে, সেটাই হচ্ছে তোমার নেপস। আচ্ছা, নেপস সাধারণত অপরিপক্ক, যেটা আগেই বলেছি, অপরিপক্ক ফাইবার প্রসেস করার জন্য এবং ত্রুটিপূর্ণ মেশিন হ্যান্ডেলিং এর জন্য হতে পারে, তবে বেশিরভাগ হবে অপরিপক্ক ফাইবারকে প্রসেস করলে এটা বেশি হবে। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে আমি আরো কিছু বিষয় আলোচনা করতাম, যেহেতু তোমাদের উপস্থিতি নাই বললেই চলে। তো নেক্সটে যদি তোমরা ইনশিওর করতে পারো যে তোমরা ক্লাস করবে, সেক্ষেত্রে আমি ক্লাস নিব। আর যদি তোমাদের প্রয়োজন না হয়, তাহলে আমি অন্য সেমিস্টার যারা আগ্রহ বেশি দেখাচ্ছে, সবসময় যারা আমাকে ফোন দিচ্ছে, আমি তাদেরকে একটু বেশি সময় দিব হয়তো। আর যদি তোমাদের নেক্সট থেকে মনে হয়, আজকে আরও কিছু বিষয় আলোচনা করতাম, বাট স্টুডেন্ট একেবারেই নেই বললেই চলে, যার কারণে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো মতো লেখাপড়া করো, ঠিক আছে? আগের মতোই বলছি, স্যারদের সাথে যোগাযোগ করো। কিন্তু তোমাদের ভিতরে আমি দেখলাম 3টা সেমিস্টারের ভিতরে সবচেয়ে লেখাপড়ার প্রতি অনীহা ভাবটা তোমাদেরই বেশি। যা কেন জানি না, হয়তোবা তোমাদের ওরকমভাবে ইন্সপায়ার করার কেউ নেই, বা তোমরা ফ্যামিলিগতভাবে ওরকম ইন্সপায়ার হচ্ছ না নাকি জানি না। আমি হতাশ তোমাদেরকে নিয়ে। আজকে আর বেশি বাড়াচ্ছি না, ক্লাস দীর্ঘায়ু করছি না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।